প্রতাপ পাল আর তার স্ত্রী রাধা তাদের একমাত্র ছেলে বাদলকে নিয়ে বাস করত সোলাপুর রাজ্যে। এমনিতে পরিবারে কোনো সমস্যা না থাকলেও প্রতাপ ও তার স্ত্রী বেশ চিন্তিত হয়ে থাকতেন ছেলে বাদলকে নিয়ে, কারণ বাদলের ভবঘুরে আর গা ছাড়া স্বভাব। বাড়ির কোনো বিষয়েই তার যেন তেমন কোনো আগ্রহ ছিল না। বাদল, এই বাদল, বলছি বেলা কত হলো তার কোনো খেয়াল আছে? হ্যাঁ, এবার উঠে উদ্ধার করে দেখি আমায়। উফ, বিরক্ত করো না তোমা, ঘুমোতে দাও। কি আমি বিরক্ত করছি? বলি তোর কি কোনো লজ্জা সজ্জা নেই নাকি? হ্যাঁ, পরশু থেকে বাড়ি ছিলি না, কাল রাতে ফিরলি, এখন পড়ে পড়ে ঘুমোচ্ছিস। উফ, শান্তিতে ঘুমোনোর উপায় নেই। বলো বলো, ডাকছো কেন বলো? হ্যাঁ রে বাদল, তুই কি কখনো বড় হবি না? হ্যাঁ, তোর বাবার বয়স হয়েছে, আর কতদিন সংসারের বোঝে ঠেলবে বলতো? আরে মা, তুমি মিছি মিছি চিন্তা করছো। সেই শুভদিন যে কবে আসবে জানি না বাপু। আসবে আসবে, তুমি দেখোই না। যাই হোক শোন, তোর বাবা ক্ষেতের দিকে গেছে, তুই গরুটাকে চড়িয়ে নিয়ে আয়। আচ্ছা, যাচ্ছি আমি। চল ধেনু, চল, আজকে আমি তোকে ঘুরিয়ে নিয়ে আসি। তুই মাঠে চড়বি আর আমি এক ঘুম ঘুমিয়ে নেব। যেতে হবে, আমায় এক্ষুনি যেতে হবে। রাধা, এই সন্ধেবেলা তুমি এখানে কি করছো? আরে মরণ দশা, বলি ছেলেটার কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না না কি গো? সেই সকালে গেছে গরু চড়াতে, এখনো ফিরলো না। আরে এসে যাবে গো, ও তো একটু খামখেয়ালি ছেলে, হয়তো গরু চড়াতে গিয়ে দিব্যি ঘুমিয়ে গেছে। চলো দেখি। দেখলে, তুমি দেখলে ওই হতচ্ছাড়ার কাণ্ড? হে ভগবান, কি যে ভাগ্যে আমাদের ধেনু জঙ্গলের দিকে চলে যায়নি। তুমি জঙ্গল বলছো? আমি ভাবছি কি ভাগ্যে ও কারোর ক্ষেত খামারের দিকে যায়নি, নইলে কেলেঙ্কারি হতো। ওই হতভাগা ছেলেকে নিয়ে আমি আর পারি নে। গরুকে ছেড়ে ও কোন রাজকাজে গেল তুমি ভাবো তো। এই যে গেছে, আবার কতদিন পরে এসে উদয় হবে দেখবে। এত বয়স হলো, এখনো কোনো দায়িত্ব জ্ঞান হলো না ছেলেটার। ও গো, আমার না বড় ভাবনা হচ্ছে গো, ও কোনো বদ সঙ্গে মিশে খারাপ কাজ করছে না তো? কি করে বলবো রাধা, দিনকাল যে বড্ড খারাপ। ও ফিরলে তুমি ওর সাথে কথা বলো কেমন? এবার বাড়ি চলো তো, আমার তো খিদে পেয়ে গেছে। রাধা, আমি খেতে চললাম, দুপুরের খাবারটা ওখানেই পাঠিয়ে দিও, ঘরে আসার সময় হবে না। হ্যাঁ গো, আজকে 3 দিন হয়ে গেল, ছেলেটা এখনো বাড়ি ফিরল না। কোনো বিপদ আপদ হলো না তো? আহ রাধা, অলক্ষণে কথা বলো না তো, এমন করে বলছো যেন তোমার ছেলে সুবোধ বালক। না, কিন্তু ওই মায়ের মন তো, তাই চিন্তা হয়। আরে আগেও তো অনেকবার এরকম উধাও হয়েছে, আবার এসেও গেছে। ও মা, ও কি কথা দিদি, আজকে 3 দিন তোমাদের ছেলে বাড়ি নেই আর তোমরা হাত গুটিয়ে বসে রয়েছো? কি আর বলবো বলো, ছেলেটাকে নিয়ে বড়ই চিন্তা। সে তো হবেই। আহা, প্রতাপ দাদার চেহারাটা কেমন হাড় জিরজিরে হয়ে গেছে গো। বলে এমন ছেলে থেকে কি লাভ? না
বাদল এমনিতে সব বোঝে, কিন্তু ওই একটু ভব ঘুরে, তাই আর কি। থাক দিদি থাক, শাক দিয়ে আর মাছ লুকোতে হবে নি। ছেলে যদি হতেই হয় আমার বাবুর মতো, যেমনি পড়ালেখায় তেমনি কাজকর্মে। না, বাদলটাও পড়ালেখায় খারাপ ছিল না, কিন্তু থামো দিদি, আমার বাবুর মতো ছেলে এই গোটা রাজ্যে তুমি একটাও পাবে? পড়ালেখা করতে করতেই শহর থেকে কাজের ডাক পাচ্ছে গো। ছেলে আমার রত্ন দিদি। তা তো বটেই, তবে আমার বাদলটা যদি একটু ধীর স্থির হতো, আমার হাড় জুড়তো বৌদি। ছোট মুখে বড় কথা কইছি দিদি, কিছু মনে করো না। বাদলের স্বভাব লক্ষণ মোটেই সুবিধের নয়। এরকম করে বলো না বৌদি। আরে না গো, বাবুর বাবা তো বলছিল রাজ্যে নাকি ডাকাতের খুব উপদ্রব হয়েছে, হয়তো সেই দলেই। কি বলছো কি তুমি? আমার বাদল ভব ঘুরে হতে পারে, কিন্তু খারাপ কাজও কোনোদিন করবে না। না করলেই ভালো বাপু, মনে হলো তোমায় সজাগ করা দরকার, তাই বললুম। নইলে আমার কি ঠেকা, চলি গো। এই তো নবাবপুত্তর এলেন, বেঁচে আছিস সেটা বলতে পারি এলি বুঝি? কি যে বলো মা, শোনো খুব খিদে পেয়েছে, আমায় ভাত দাও তো, খেয়ে ঘুমোতে হবে। হ্যাঁ, সেই সারাদিন ঝিয়ের মতো খাটবো, তোর বাপ মুখে রক্ত তুলে কাজ করবে আর তুই ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবি। মা দয়া করে খেতে দাও, আমার ভালো লাগছে না। ভালো আমার লাগছে না বাদল, ভালো লাগছে না। তোর জন্য লোক বাড়ি বয়ে এসে কথা শুনিয়ে যাচ্ছে। সত্যি করে বল আমায়, তুই কি ডাকাত দলে নাম লিখিয়েছিস? তুমি কি বলছো বলো তো মা, এসব বেকার কথা কে বলে তোমায় বলো তো? তুই আগে আমায় বল বাদল, তোর জন্য কি আমি কোনোদিন গর্ব করতে পারবো না রে? পারবে মা পারবে, একদিন আমায় নিয়ে তুমি গর্ব করবে। তোর বাপ আর আমি এই আশাতেই বেঁচে আছি রে, ভগবান তোকে সুমতি দি। হ্যাঁ হ্যাঁ দেবে, এবার চলো তো খেতে দেবে, খিদেতে পেট জ্বলছে যেন। চল খেয়ে নিবি, আর খেয়ে তোর বাবার খাবারটা নিয়ে মাঠে দিয়ে আসবি। বাবা, আজকে বেশ রোদ উঠেছে তো, এই রোদের মধ্যে খেতে কাজ করা সত্যি খুব কঠিন। পাখি, এদিকে এদিকে। আর দেরি করা যাবে না, যেতে হবে এখনই। চিরকুটটার সঙ্গে নিয়ে বাদল ছুটে চলে গেল। মাঠের মধ্যেই পড়ে রইল প্রতাপের জন্য নিয়ে যাওয়া খাবার। অন্যদিকে দুপুরের খাবার না পেয়ে প্রতাপ যখন বেশ বিরক্ত হয়ে উঠেছে, বাধ্য হয়েই সে বাড়ির দিকে হাঁটা দিল। রাধা তখন বাসন মাজছিল। প্রতাপ বাড়ি ঢুকেই রেগে বলল, নিজের দিব্যি খেয়ে বাসন ধুচ্ছ, আর আমি যে ওখানে খিদের জ্বালায় ছটফট করছি সে খেয়াল নেই তোমার। কি বলছো কি বলো তো? দুপুর 12টার আগে বাদল তোমার খাবার নিয়ে মাঠে চলে গেছে তো। মাঠে গেছে? ও, সেই খাবার মনে হয় রাস্তা ভুলে অন্য কারোর পেটে গেছে, তবে কারণ আমার কাছে তো পৌঁছয়নি। কি মুশকিল, বাদল তো নিজে গেল। তার মানে তোমার গুণধর ছেলে খাবার মাঝপথে ফেলেই ভেগে গেছে। রাজকাজ করে কি না, বাপ না খেয়ে থাকুক তাতে ক্ষতি নেই। আবার চলে গেছে, এই তো সকালে ফিরেছিল। আর পারছি না আমি, আর পারছি না। আহ রাধা, কেঁদো না তো। বলি কেঁদে কি হবে শুনি? কাঁদবো না তো কি করব বলতে পারো? শোনো, আমি একটা উপায় ভেবেছি জানো তো। বলো, কি ভেবেছো বলো। যা হোক কিছু করো, কিন্তু ওকে তুমি শুধরাও গো। আমি ভাবছি ওর একটা বিয়ে দিলে কেমন হয়। বেথা হলে নতুন বউয়ের টানে হয়তো ছেলেটা সংসারী হবে, বাড়িতে থাকবে। এই কথাটা যে আমি ভাবিনি তা নয়, কিন্তু ছেলেটা রাজি হবে তো? ওর কথা শুনছে কে? তুমি আর আমি সিদ্ধান্ত নিয়েছি, ব্যাস। এবার আমি মেয়ে দেখব, তারপরে শুভ দিন দেখে ওর বিয়ে দেব। এরপরে খুব শীঘ্র প্রতাপ আর রাধা দুজনে মিলে পাত্রী পছন্দ করলো। কমলাপুর গ্রামের মেয়ে সুধা। আর তারপরে এক শুভ দিন দেখে বাদল আর সুধার 4 হাত এক হয়ে গেল। রাধার তখন মনে যেন এক অদ্ভুত প্রশান্তি। তিনি 2 হাত তুলে সুধাকে আশীর্বাদ করে বললেন, সুখী হও মা, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করো। এতদিনে একটা কাজের কাজ করলে দিদি, দেখো এবার তোমার বাউন্ডুলে ছেলেটার যদি সুবুদ্ধি হয়।
জানো, তোমার মা বললেন এই মন্দিরে পুজো দিলে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক একেবারে মধুর মতো মিষ্টি হয়। তাই নাকি? হ্যাঁ, যাতে আমাদের বিবাহিত জীবন সুখের হয়, তাই তো মা এখানে পুজো দিতে বললেন। সে কি, এক্ষুনি যেতে হবে আমায়, এক্ষুনি। ওমা, ও কোথায় গেল? এই তো এক্ষুনি এখানে ছিল। কাকে খুঁজছেন দিদি? আমার স্বামী কোথায় গেলেন কে জানে। আপনার পেছনে যিনি ছিলেন তিনি তো একটু আগে হন হন করে ওইদিকে চলে গেলেন। চলে গেলেন? আমায় একা ফেলেও চলে গেল? আমি তো এখানে কিছুই চিনি না, আমি কি করে বাড়ি ফিরবো? হ্যাঁ দিদি, আপনি চিন্তা করবেন না, আপনি বলুন আপনার বাড়ি কোথায়, আমি পৌঁছে দিয়ে আসবো। এরপরে কেটে গেছে দিন তিনেক। বিমর্ষ মুখে রাধা তখন রান্না করছিল আর সুধা সবজি কেটে দিচ্ছিল। সেই সময়ে মায়া এসে উপস্থিত হলো। মুচকি হেসে বলল, কই গো দিদি, ছেলেটার বিয়ে দিলে তবুও ঘরে মন টিকলো না? আহা গো, মেয়েটার মুখের দিকে যে তাকানো যায় না। কি আর বলবো বৌদি, এই সবই আমার পোড়া কপাল। আমি তো তোমায় আগেই সচেতন করেছিলাম দিদি, তোমার ছেলের গতিক মোটেই সুবিধের নয়, নইলে মাঝে মাঝে উধাও হয়ে যায় কেন? উধাও হয়ে যান মানে? মা, উনি কি বলছেন? যা সত্যি তাই বলছি বাপু। আমার তো মনে হয় তোমার স্বামীর কোনো ডাকাত দলে যোগ আছে। কি বলছেন কি আপনি? নইলে ভালো ঘরের ছেলেপুলে কখনো এমন করে? আমার বাবুকেই দেখো না। ডাকাত দল? মা, আপনারা এইভাবে আমাকে ঠকালেন, আমার জীবনটা যে শেষ হয়ে গেল। না বৌমা না, বাদল বাউন্ডুলে হতে পারে, খামখেয়ালি হতে পারে, কিন্তু কোনো খারাপ কাজ ও কখনো করতে পারে না। আমূল্য যা, ভাঙবে তবু মচকাবে না। সব জেনে বুঝে যদি অন্ধ হয়ে থাকতে চাইলে থাকো বাপু, আদিক্ষেতা। সোলাপুর রাজ্যের মহারাজ সূর্যগুপ্ত তখন চিন্তিত মুখে সিংহাসনের সামনে পায়চারি করছেন। মন্ত্রী তার সামনে গিয়ে দাঁড়াতেই মহারাজ উদ্বিগ্ন হয়ে বলল, কি খবর মন্ত্রী, কি খবর শিগগিরই বলো। ওদের কোনো হদিশ পাওয়া যায়নি মহারাজ। সারা রাজ্যে তন্ন তন্ন করে খুঁজেও ওদের পাওয়া যায়নি। ধুর ধুর ধুর, এত প্রচেষ্টা, এত আয়োজন, তার কোনো ফল হচ্ছে না। ওরা এত ধূর্ত মন্ত্রী। আগে হ্যাঁ মহারাজ, আশেপাশের সব রাজ্য থেকে পাক্কা খবর এসেছে ওরা আমাদের রাজ্যেই গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। ওরা সুযোগের সন্ধানে আছে মন্ত্রী। একটু সুযোগ পেলেই ওরা আমাদের রাজ্য আক্রমণ করবে, আর তারপরেই ওরা এত নির্মম আর এত পাষণ্ড যে মহিলা শিশুদের অবধি ওরা রেয়াত করে না। না না না, আমাদের হাল ছাড়লে চলবে না মন্ত্রী, আমাদের চেষ্টা করতেই হবে। এই রাজ্যের সুরক্ষার দায়িত্ব আমাদের। তাহলে এবার কি করব মহারাজ? আরো 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 সন্ধান চালাও। রাজ্যের একটা কোণা, একটা অংশ যেন বাদ না যায়। যথা আজ্ঞা মহারাজ। এ কি সুধা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে? কোথায় ছিলে তুমি সেদিন? মন্দিরে আমায় একা ফেলে কোথায় গিয়েছিলে তুমি? একটা জরুরি কাজ এসে গেছিল সুধা, তুমি এরকম করছো কেন? জরুরি কাজ? তোমার বাবা মা বলেছেন তুমি এক পয়সা রোজগার করো না, তবে কিসের কিসের কাজ তোমার জন্য যে দিনের পর দিন তোমায় বাইরে থাকতে হয়? সুধা চুপ করো, আমি খুব ক্লান্ত, আমি বিশ্রাম নিতে চাই। সত্যি করে বলো তো, তুমি কি ডাকাতি করো নাকি রাহাজানি করো? আরে এসব কি উল্টো পাল্টা বলছো বলো তো? বলছি কারণ ভদ্র বাড়ির ছেলেরা এইভাবে উধাও হয় না। সুধা, আমি তোমায় বললাম তো আমি খুব ক্লান্ত, একটু ঘুমোতে চাই। বাবা,
আপনার চা। ওখানে রাখো বৌমা, আমি চান সেরে খাবো। সুধা, আমার জন্য 1 কাপ চা করে দাও তো। ওই উঠলেন নবাব পুত্র, বলি কোন চুলোর দুয়ারে ছিলি এই কদিন? হ্যাঁ, আগে না হয় বাপ মা ছিল, সহ্য করে নিতাম, কিন্তু এখন এখন তোর বিয়ে হয়েছে, বউটাকে ফেলে তুই এভাবে, ছি ছি ছি। সবই কপাল রাধা, সবই কপাল। ওর বয়সী ছেলেরা বাপের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, আর আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে। কই রে বাদল, বাড়ি আছিস নাকি? হ্যাঁ রে, এই তো বল। বাহ, এই ঘোড়াখানা কোথায় পেলি রে ভাই? পাবো কেন ভাই, এটা আমি নিজের রোজগারের টাকায় কিনেছি। বাহ, বেশ মজবুত তো সুবোধ, জোরে দৌড়তে পারে। এমন দৌড়ায় যেন মনে হয় ঘোড়া নয়, সাক্ষাৎ চিতাবাঘ। বাহ, বেশ বেশ। আসলে মা বললো তোকে একবার দেখিয়ে যেতে। না মানে তুই তো কখনো কিনতে পারবি না, তাই ভাবলাম দেখেই শখটা মিটিয়ে নে। হ্যাঁ, সেটা ঠিক ভাই, এত দামি ঘোড়া কেনার ক্ষমতা আমার হবে না। সর্বনাশ, এক্ষুনি যেতে হবে। কিন্তু চল আমার বাহন। চোর চোর চোর, আমার ঘোড়া চুরি করে চলে গেল। এ কি কাণ্ড করলো ছেলেটা! দারোগা ডাকবো, আমি রাজার কাছে নালিশ করব। বেটা চোর ডাকাত আমার নতুন ঘোড়া হাতিয়ে নিল। অন্যদিকে সুবোধের ঘোড়া নিয়ে বাদল ছুটতে ছুটতে গিয়ে পৌঁছলো একটা পাহাড়ি এলাকায়। চারদিকে নিস্তব্ধ পরিবেশ আর ধুধু প্রান্তর। তখন দিনের আলো ফুরিয়ে রাত নামছে। বাদল এদিক ওদিক তাকিয়ে কিছুটা দূরেই একটা গুহা দেখতে পেল। সে নিজের মনে মনে বলল, পাহাড়ি এলাকা, রাত নামলেই বেজায় ঠান্ডা পড়বে, তার চেয়ে বরং আজকে রাতটা এই গুহায় আশ্রয় নিই। আর তো মোটে একদিন, তারপরেই আমাদের পৌষ মাস, আর ওদের সর্বনাশ। শুনলাম মহারাজ প্রচুর চেষ্টা করছেন আমাদের ডেরা খুঁজে পাওয়ার, কিন্তু প্রতিবারই ফোস। আমাদের গোটা দল যখন ওদের রাজ্য আক্রমণ করবে, তখন ওদের হালটা কি হবে ভেবেছ? সব লুট করে শেষ করে দেব। আর শোনো ভাইয়ারা, এই রাজ্যের মহিলারা কিন্তু একটু বেশি সুন্দরী। এই তো, এইবার হবে খেল খতম। সৈন্যদল, তোমরা ভেতরে যাও আর অতর্কিতে ওদের উপর আক্রমণ করো। এটা আপনি ভালো করলেন না মহারাজ। কে কে খবর দিল আপনাকে আমাদের ডেরার ব্যাপারে? সেটা বড় কথা নয়। কি ভেবেছিলে আমার রাজ্যেই ঘাপটি মেরে বসে আমার রাজ্যেরই ক্ষতি করবে? তোমরা ডালে ডালে চললে আমরা চলি পাতায় পাতায়। অনেক ঘুরিয়েছ আমাদের, এবার আমাদের পালা। বাদল, এসব সম্ভব হলো শুধু তোমার জন্য। তুমি শুধু একজন গুপ্তচর নও, তুমি একজন আদর্শ দেশভক্ত। কি যে বলেন মহারাজ, এ তো আমার কর্তব্য। আর এই কর্তব্য পালন করতে গিয়ে তোমায় কত কিছুর খেসারত দিতে হয় তা কি আমরা জানি না? তোমার গ্রামের লোকেরা আজকে তোমার নামে ঘোড়া চুরির নালিশ জানিয়েছে। হ্যাঁ, আর তাই আমরা ঠিক করেছি কালকে জনসমক্ষে তোমাকে সম্বর্ধনা দেওয়া হবে। বেটা চোর, বটকর, কোথায় আমার ঘোড়া? কোথায়? নিজে কেনার ক্ষমতা নেই বলে লোকের জিনিস চুরি করবি? এই তোর শিক্ষে? ওর শিক্ষা আর ত্যাগের দৌড় জানলে আপনি লজ্জা পাবেন যে। মহারাজ, আপনি নিজে এসেছেন তদন্ত করতে?
না, আমি এসেছি সত্যি সকলকে জানাতে। মহারাজ থাক না। না বাদল, আপনারা কেউ জানেন না বাদল এই রাজ্যের একজন গুপ্তচর, তাই ওকে যখন তখন চলে যেতে হতো। গুপ্তচর আমাদের বাদল? হ্যাঁ, আর আজকে শুধুমাত্র ওর জন্যেই আমাদের রাজ্যবাসী এক ভয়ঙ্কর শত্রুর হাত থেকে রক্ষা পেয়েছে। বাদল, আরে আমার বাদল! আপনি সত্যিই মহান, তাই এমন রত্ন গর্ভে ধারণ করেছেন। বাদলকে আমি এই রাজ্যের তরফ থেকে, আমার তরফ থেকে রাজসভায় একটি পদ দিলাম। ক্ষমা করে দাও গো, আমি কিছু না জেনেই তোমায় ভুল বুঝেছি। আমি ভাগ্যবতী তোমার স্বামী হিসেবে পেয়ে। এতে তোমার দোষ নেই সুধা। আর মা, তোমায় আমি একদিন বলছিলাম না, একদিন আমার জন্য তুমি গর্ব করবে। আমি গর্বিত বাদল, আমি গর্বিত যে তুই আমার ছেলে।